আমার নাম সৌমিত্র রায়। ভালোবেসে সবাই সৌমিত বলে ডাকে। আজ আমি আমার মামা বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছি। গত ৬-৭ দিন আগে আমি এক ভৌতিক ঘটনার শিকার হয়ে মামা বাড়িতে এসেছি। আজ থেকে ঠিক ৭ দিন আগের ঘটনা। আমি সেদিন কলেজ শেষ করে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরতেই দেখি মা হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মা বলে উঠল, বাবা সৌমিত, তোমার দিদি ভীষণ অসুস্থ। আমি আর তোমার বাবা সেখানেই যাচ্ছি, তুমি বাড়ি সামলে রেখো। দিদির কি হয়েছে মা? আমিও যাই তোমাদের সাথে। কি হয়েছে সেটা তো তোমার জামাইবাবু ভালো করে কিছু বললেন না, শুধু বললেন শরীরটা নাকি বেশ খারাপ, আর তোমার যাওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয় আমি ডেকে নেব। তোমার বাবা মনে হয় এতক্ষণে রিক্সা পেয়ে গিয়েছে। আমি চললাম বাবা। কথাটা বলেই মা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। সেদিন পুরো বাড়িতে আমি শুধু একা ছিলাম। বাড়িতে একা একা একটু ভালো লাগছিল না, তাই রাতের খাবার সেরে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে কিছু একটা পড়ার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কিসের আওয়াজ সেটা দেখার জন্য আমি বিছানা থেকে উঠে বাহিরে আসি। বাহিরে বেরিয়ে কিছুই দেখতে পেলাম না। হঠাৎ বাড়ির বাহিরে নূপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ নূপুর পায়ে দৌড়ে পালিয়ে গেল। আমি বাহিরে যাবার জন্য পা বাড়াবো, ঠিক তখনই মনের মধ্যে কেমন যেন ছ্যাত করে উঠল। কারণ আমি বাড়িতে একা ছিলাম, যদি কোনো চোর ডাকাত হয়। তাই আমি আর বাহিরে না গিয়ে জানালার কাছে গেলাম দেখার জন্য। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে ছিল অনেক বড় একটা কদম গাছ। সকলেই বলে ওই গাছে নাকি অশরীরীর বাস, কিন্তু আমি মোটেও এসবে বিশ্বাস করি না। জানালা দিয়ে দেখি বাহিরে বেশ অন্ধকার। এত অন্ধকারের মধ্যেও স্পষ্ট বুঝতে পারছিলাম কদম গাছের নিচে কোনো মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখি মেয়েটির হাতে একটা দড়ি। দেখে মনে হচ্ছিল মেয়েটি গলায় দড়ি দিতে এসেছে। সে কি, মেয়েটা গলায় দড়ি দিতে এসেছে নাকি? অন্ধকারের মাঝে তার চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছিল না। আমি মেয়েটিকে বাধা দেবার জন্য তাড়াহুড়ো করে দরজা খুলে কদম গাছে যাই। কিন্তু সেখানে পৌঁছানোর পর আমি কাউকেই দেখতে পেলাম না। মেয়েটি তো এখানেই হাতে দড়ি নিয়ে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? তবে কি আমি চোখে ভুল দেখেছি? মনের ভুল মনে করে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে আমি বাড়ির দিকে পা বাড়াতেই কেউ যেন আমার ঘাড়ে হাত রাখল। তৎক্ষণাৎ মনে হলো ভয়ে পুরো শরীর যেন জমে গেছে। আমি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখি পিছনে কেউই নেই। এটি দেখে তো আমার মনের ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। বাড়ি ফেরার মতো সাহস পাচ্ছিলাম না আর। হঠাৎ উপর থেকে এক ফোঁটা পানি আমার কপালে এসে পড়ল। আমি কপালে ভালো করে হাত দিয়ে দেখি এটা পানি নয়, এ তো রক্ত। ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাবার উপক্রম। আমি আস্তে আস্তে উপরের দিকে তাকিয়ে দেখি আমার মাথার উপর সাদা শাড়ি পরা একটা মেয়ের লাশ ঝুলছে। আমি ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিই।
এক দৌড়ে বাড়িতে এসে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। সমিত, বাবা ওঠো, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? পরের দিন দুপুরবেলা মায়ের ডাকাডাকিতে আমার জ্ঞান ফিরে। মা, তুমি তুমি কখন আসলে? কি রে বাবা, তুমি এভাবে মাটিতে শুয়ে আছো কেন? শরীর ভালো আছে তো? চোখের সামনে মাকে দেখে যেন আমার শরীরে প্রাণ ফিরে এলো। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মাকে খুলে বললাম। সবকিছু শুনে মা আমাকে এক অদ্ভুত প্রশ্ন করল। সৌমিত, বাবা দেখো তো, মেয়েটি কি দেখতে এরকম ছিল? বলেই মা সেই মেয়েটির মতো চেহারা ধারণ করলো আর এক ভয়ঙ্কর হাসিতে মেতে উঠল। আর তখনই চারপাশটা আবার অন্ধকার হয়ে আসলো। আমি বুঝতে পারছিলাম এ আমার মা নয়, ভয়ঙ্করী মেয়েটি আমার সাথে মায়া করেছে। এবার আমি ভয়ে আরো একবার জ্ঞান হারিয়ে ফেললাম। এরপরে সত্যি সত্যি পরের দিন দুপুরবেলা মায়ের ডাকে আমার জ্ঞান ফিরে আসলো। বাবা সৌমিত, তুমি ঘুমোচ্ছ কেন? কিন্তু আমি মাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিলাম। মা, না না, তুমি আমার মা নও, ছেড়ে দাও, আমার কাছে আসবে না। দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো, দয়া করে আমাকে ছেড়ে দাও। বাবা, তোমার কি হলো? এসব কি বলছো? ভালো করে আমার দিকে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার মা। মায়ের কথা শুনে আমি আরো একবার ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে আসি। এরপর আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। পরে ভয়ে আমি আরো অনেক কিছু করেছি, কিন্তু আমার সেগুলো মনে নেই। আমার এমন একটা কর্মকাণ্ড দেখে মা আমাকে আমার মামা বাড়ি পাঠিয়ে দেয় কয়েকদিনের জন্য। এখন আমি অনেকটা ভালোই আছি। আজ বাড়ি ফিরে এসেছি। আমি জানি না সেই মেয়েটি কে ছিল, আর সে আমার সাথে কেনই বা এরকম করলো। জানি না রাতে আবার সেই মেয়েকে কখনো দেখতে পাবো কিনা।